আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ভয়েস অফ ইকোনমিক্স পেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্নাতক শ্রেণীর তৃতীয় বর্ষের পঞ্চম পত্র নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় আমি তোমাদের সাথে আছি তৃতীয় অধ্যায় নিয়ে। আমরা তৃতীয় অধ্যায়ের অনেকগুলো বিষয় ইতিমধ্যে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জনসংখ্যার পুনর্বণ্টন সম্পর্কিত ধারণা। জনসংখ্যার পুনর্বণ্টন কি, জনসংখ্যার পুনর্বণ্টনের উদ্দেশ্য সমূহ কি, জনসংখ্যার পুনর্বণ্টনের উপাদান সমূহ কি, তারপরে আমরা জানবো মানুষ জমি অনুপাত, মানুষ জমি অনুপাতের বৈশিষ্ট্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো আসো আমি আলোচনা শুরু করছি। আমরা গত ক্লাসে জেনেছি জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যার বন্টন নিয়ে বেশ কিছু ধারণা। সেখানে আমরা জানি জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় কোনো দেশে গড়ে যে জনসংখ্যা বসবাস করে তাকে বোঝানো হয়ে থাকে। আর জনসংখ্যার বন্টন বলতে স্থানভেদে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার অবস্থানগত হিসাবকে মূলত জনসংখ্যার বন্টন বলা হয়ে থাকে। জনসংখ্যার পুনর্বন্টন বলতে বোঝানো হয়ে থাকে নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে বা সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যার বন্টনের মধ্যে যদি কোনো পরিবর্তন সংঘটিত হয়ে থাকে সেই পরিবর্তনশীলতাকে মূলত জনসংখ্যার পুনর্বন্টন বলে। আমি তোমাদেরকে আরেকবার বলছি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের মধ্যে যে পরিবর্তন ঘটে থাকে সেই পরিবর্তনশীলতাকে মূলত জনমিতির ভাষায় জনসংখ্যার পুনর্বন্টন বলা হয়। জনসংখ্যার পুনর্বন্টন অনেকগুলো কারণে হতে পারে। আর্থসামাজিক অবস্থান গত পার্থক্যের কারণে, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে, অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়া বা কমে যাওয়ার কারণে জনসংখ্যার পুনর্বন্টন ঘটে থাকে। জনসংখ্যার পুনর্বন্টন মূলত দুইটি রূপ দেখা যায়, যথা একটি হচ্ছে যে অভ্যন্তরীণ পুনর্বন্টন আর একটি হচ্ছে আন্তর্জাতিক পুনর্বন্টন। কোনো দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক স্থান থেকে অন্য স্থানে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার বন্টনগত পরিবর্তনকে মূলত অভ্যন্তরীণ পুনর্বন্টন বলা হয়ে থাকে। আবার একটি দেশ থেকে অপর একটি দেশে, পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার বন্টন জনিত পরিবর্তনশীলতা ইত্যাদিকে বলা হয় জনসংখ্যার আন্তর্জাতিক পুনর্বন্টন। সুতরাং আমরা ধরে নিতে পারি জনসংখ্যার পুনর্বন্টন জনমিতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসা যাক জনসংখ্যার পুনর্বন্টন কেন ঘটে থাকে, অর্থাৎ জনসংখ্যার পুনর্বন্টনের উদ্দেশ্য সমূহ কি কি। সাধারণত মানুষ নিজেদের জীবনযাত্রার মান পরিবর্তনের আশায় পৃথিবীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক দেশ থেকে অন্য দেশে জনসংখ্যার পুনর্বন্টন ঘটিয়ে থাকে। আবার যেমন নগরায়নের সুযোগ সুবিধা তৈরি হলে কোনো অঞ্চল থেকে অপর অঞ্চলে বা একটি দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব বা বন্টনের মধ্যে পরিবর্তন ঘটে। এটিকেও জনসংখ্যার পুনর্বন্টনের একটি অন্যতম কারণ বা উদ্দেশ্য বলে আমরা ধরে নিতে পারি। নগরায়নের পাশাপাশি শিল্পায়ন বা শিল্পের আধুনিকায়ন, কৃষি উন্নয়ন ইত্যাদি কারণেও কিন্তু জনসংখ্যার পুনর্বন্টন ঘটে থাকে। তারপর রয়েছে আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, যেমন আর্থসামাজিক অবস্থা উন্নয়ন, অবকাঠামোগত সুযোগ সুবিধা তৈরি, রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ সুবিধা গ্রহণ করা, মানুষের জীবিকার সহজলভ্যতা ইত্যাদি কারণে শ্রম সরবরাহ যেখানে বেশি ঘটে বা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের তাগিদে জীবিকার সন্ধানে কিন্তু জনসংখ্যার পুনর্বন্টন প্রতিনিয়তই ঘটে থাকে এবং এটির কারণে যে কোনো দেশের মোট জনসংখ্যার মধ্যে একটি ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। তো আমরা দেখলাম জনমিতিক আলোচনায় জনবিজ্ঞানীদের ভাষায় জনসংখ্যার পুনর্বন্টন জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যার বন্টনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা হিসেবে আলোচিত হয়। জনসংখ্যার পুনর্বন্টনের যে উপাদানসমূহ, পুনর্বন্টনের পিছনে যে উপাদানসমূহ কার্যকর, সেগুলো হচ্ছে দেশান্তর, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, প্রাকৃতিক পরিবর্তন। মূলত এই উপাদানগুলো জনসংখ্যার পুনর্বন্টনের পিছনে কাজ করে থাকে। জনসংখ্যার পুনর্বন্টনের প্রধান উপাদানটাই হচ্ছে দেশান্তর। আমরা জানি জনমিতিক আলোচনায়, জনবিজ্ঞানের আলোচনায় জনসংখ্যা এবং তার
পিছনের বিভিন্ন নির্ধারকগুলোর ক্ষেত্রেও কিন্তু স্থানান্তর বা দেশান্তর বা অভিগমন আমরা গুরুত্বপূর্ণ চলক হিসেবে পেয়েছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় জনমিতিক আলোচনায়। দেশান্তর বলতে সাধারণত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক দেশ থেকে অন্য দেশে, এক স্থান থেকে অন্য স্থানে জনসংখ্যার স্থানান্তরকে বোঝানো হয়ে থাকে। জনসংখ্যার পুনর্বণ্টনের ক্ষেত্রে কিন্তু দেশান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। দেশান্তরের কারণেই জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার বন্টন ইত্যাদি বিষয়গুলোর মধ্যে একটা পরিবর্তনশীলতা আমরা লক্ষ্য করে থাকি। মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থে, জীবিকার সন্ধানে, উন্নত জীবনযাত্রার প্রয়োজনে বা আমাদের রাজনৈতিক অস্থিরতা হ্রাসকল্পে, আমাদের কৃষির আধুনিকায়নে বা শিল্পের বিভিন্ন আধুনিকায়নে, নগরায়নের প্রসারের কারণে নদীমাতৃক সুযোগ সুবিধা, নদীবিধৌত অঞ্চলের কৃষি সুযোগ সুবিধা গ্রহণের জন্য দেশান্তর ঘটিয়ে থাকে এবং দেশান্তরের ফলে জনসংখ্যার পুনর্বণ্টন আমরা লক্ষ্য করে থাকি। এরপর রয়েছে রাজনৈতিক পরিবর্তনশীলতা বা স্থিতিশীলতা। এটিও জনসংখ্যার পরিবর্তনের পিছনে বা জনসংখ্যার পুনর্বণ্টনের ক্ষেত্রে কার্যকরী প্রভাব বিস্তার করে থাকে এবং আমরা এই জন্য বিশ্বব্যাপী প্রায় প্রতিনিয়তই জনসংখ্যার পুনর্বণ্টন লক্ষ্য করে থাকি। তারপর রয়েছে আমাদের প্রাকৃতিক পরিবর্তন ও বিভিন্ন সুযোগ সুবিধার প্রসার। এগুলো কিন্তু মূলত একই রকম আলোচনা আমাদের সামনে বারবার উপস্থিত হচ্ছে, যে আমরা জানি বিভিন্ন আর্থসামাজিক অবকাঠামো যখন পরিবর্তন হয়, সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির যেখানে উন্নত, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকে, যেখানে জীবিকার সহজলভ্যতা রয়েছে, জীবনযাত্রার মানের একটা স্থিতিশীলতা রয়েছে, উন্নত জীবনের হাতছানি রয়েছে, সেখানে কিন্তু প্রাকৃতিক নিয়ামক হিসেবে বিভিন্ন উপাদানের সহজলভ্যতার কারণে মানুষ স্থানান্তর হবে এবং এই পুনর্বণ্টনের কারণেই বিভিন্ন দেশ বা অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যার বন্টনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। সামগ্রিকভাবে মোট জনসংখ্যার পরিমাণের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটে। আবার শুধুমাত্র প্রাকৃতিক পরিবর্তনের কথা চিন্তা করলে আমরা জানি মানুষ প্রকৃতির কাছে একেবারেই অসহায়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমি ধরে নিতে পারি নদী ভাঙ্গন কিংবা বন্যা কবলিত অঞ্চল অথবা পাহাড় ধস, তুষারপাত ইত্যাদি যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন অঞ্চলে প্রকট, সেখান থেকে কিন্তু জনসংখ্যার একটা বিরাট অংশ অন্যান্য সুবিধাজনক অঞ্চলে স্থানান্তর হয়। এই কারণে জনসংখ্যার পুনর্বণ্টন দেখা যায় এবং এই পুনর্বণ্টন মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। এবার আসবো আমরা একটা নতুন একেবারে ভিন্ন টপিকস, সেটি হচ্ছে মানুষ জমি অনুপাত। মানুষ জমি অনুপাত বলতে আমরা বুঝবো কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির অনুপাত বিষয়টাকে। আমরা জানি যে মানুষ জমির উপর নির্ভরশীল, মানুষ জমির উপর বসবাস করে, জমির উপর কৃষিকাজ করে, জমির উপর পশুপালন করে, জমি থেকে খনিজ সম্পদ আহরণ করে, জমিকে বিভিন্নভাবে আমরা কৃষি, শিল্পোন্নয়ন, নগরায়নের জন্য কাজে লাগিয়ে থাকি। তবে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে শুধুমাত্র কোনো দেশ বা অঞ্চলের কার্যকরী জমিটুকুকেই নির্দেশ করা হয়। এখানে অকার্যকর বা পতিত জমি আলোচনায় আসবে না। যেমন পাহাড়ি অঞ্চল, যেমন অনুর্বর এলাকা অথবা যেখানে বরফাচ্ছাদিত অঞ্চল, মেরু অঞ্চল ইত্যাদি অঞ্চলগুলোর এই জমিগুলো কিন্তু মানুষ জমি অনুপাতে অন্তর্ভুক্ত হবে না। যে সমস্ত অঞ্চল বা দেশের তুলনামূলক উর্বর ভূমি, পলিবিধৌত জমি, সমতল ভূমি, এই অঞ্চলগুলা বা এই জমিগুলা যেগুলো উৎপাদনশীল, মানুষের আয় বর্ধনের সহায়ক, কৃষি ও শিল্প উৎপাদনের সহায়ক, সেই জমিগুলো এবং কর্মক্ষম জনসংখ্যার অনুপাতকেই মূলত জনমিতিক ভাষায় মানুষ জমি অনুপাত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমি বোর্ডে তোমাদেরকে মানুষ জমি অনুপাতের একটি বীজগাণিতিক সূত্র দেখাচ্ছি। মানুষ জমি অনুপাত
সমান আমরা লিখতে পারি উপরে মোট জনসংখ্যা কোনো দেশ বা অঞ্চলের এবং নিচে থাকবে মোট কার্যকরী জমির পরিমাণ। অর্থাৎ এই ক্ষেত্রে পতিত বা অনাবাদী জমি গণনার মধ্যে থাকবে না, কার্যকরী জমির পরিমাণ। এই সূত্রটি হচ্ছে মানুষ জমি অনুপাত নির্ণয়ের সূত্র। মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির পরিমাণ, এই দুটির অনুপাতকে জনমিতিক ভাষায় বলা হয় মানুষ জমি অনুপাত। আমরা জনমিতিক আলোচনায় মানুষ জমি অনুপাতের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো সম্পর্কে এবার জানব। মানুষ জমি অনুপাত দিয়ে যে কোনো দেশের মোট কার্যকরী জমির পরিমাণ জানা যায়। মানুষ জমি অনুপাত আলোচনা থেকে আমরা মানুষের জন্য জমির গুণগত, মানুষের সাথে মোট জনসংখ্যার সাথে জমির পরিমাণগত এবং গুণগত একটি সম্পর্ক নির্ণয় করতে পারি। মানুষ জমি অনুপাত থেকে যে কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে আমরা জানতে পারি। মানুষ জমি অনুপাত আলোচনার মাধ্যমে আমরা কোনো জমির উৎপাদনশীলতা সম্পর্কে জানতে পারি। আমরা মানুষ জমি অনুপাত থেকে পতিত জমির মোট পরিমাণ এবং পতিত জমির একটি পরিষ্কার ধারণা আমরা নিতে পারি। এই বিষয়টি আলোচনা থেকে, অর্থাৎ মানুষ জমি অনুপাত থেকে কোনো দেশের সামগ্রিক অর্থনীতি কিন্তু কোনো সঠিক চিত্র পাওয়া যাবে না। আবার এই আলোচনা থেকে, মানুষ জমি অনুপাত আলোচনা থেকে কোনো দেশের প্রকৃত অর্থনীতির চিত্র আমরা তুলে ধরতে পারি না। কিন্তু আমরা মানুষ জমি অনুপাত আলোচনা থেকে আমাদের জনসংখ্যার তুলনায় জমির কার্যকরী জমির মোট অনুপাত কতটুকু এবং এই কার্যকরী জমির উৎপাদনশীলতা সম্পর্কেও পরিষ্কার ধারণা লাভ করতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করছি মানুষ জমি অনুপাত এই ছোট গুরুত্বপূর্ণ টপিকসটি তোমরা সহজে পড়তে পারবে। আমি আরও একবার এর প্রামাণ্য সংখ্যাটি বলছি। কোনো দেশের মোট জনসংখ্যা এবং ওই দেশের শুধুমাত্র কার্যকরী জমির পরিমাণ, এই দুইয়ের অনুপাতকে বলা হয় মানুষ জমি সংক্রান্ত অনুপাত বা মানুষ জমি অনুপাত। অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলের পতিত, অনাবাদী, অনুর্বর, পাহাড়ি বা মেরু অঞ্চলের জমি এই আলোচনা অন্তর্ভুক্ত হবে না। ওই জমির বাদ দিয়ে শুধুমাত্র যেই অংশটুকু কৃষি ও শিল্প উৎপাদনের জন্য কার্যকর বা দেশের সম্পদ বৃদ্ধিতে সহায়ক, মানুষের জীবিকার ক্ষেত্রে সহায়ক, সেই জমির পরিমাণের সাথে মোট জনসংখ্যার অনুপাতকে মানুষ জমি অনুপাত হিসেবে জনমিতিক বিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তো আজকের আলোচনায় আমরা জানলাম জনসংখ্যার পুনর্বণ্টন কি, জনসংখ্যার পুনর্বণ্টনের উদ্দেশ্য সমূহ, জনসংখ্যা পুনর্বণ্টনের পেছনে কার্যকরী উপাদান এবং মানুষ জমি অনুপাত, মানুষ জমি অনুপাতের কয়েকটি বৈশিষ্ট্য। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা এই অধ্যায়ের পড়ব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আশা করছি এবং সবাই পড়ালেখার সাথে থাকবে। খোদা।